হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা এসকেবিউ ইউনিভার্সিটি এমরে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টার মেজর 3 যে বেঙ্গলি পেপার রয়েছে, সেই পেপার থেকে আজ যেই টপিকটি নিয়ে আলোচনা করবো আমি তোমাদের সিলেবাস থেকে, সেটা হচ্ছে বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের যে অবদান রয়েছে সেই অবদান সম্পর্কে। দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে এই যে নাটকের পার্টটা আছে, এখানে দুটো কবির নামে রয়েছে, আর একটা কবির নাম নিয়ে আজকে আমি আলোচনা করব, সেটা গিরিশচন্দ্র ঘোষ। প্রথমেই বললাম, এর পরের দিন ক্লাসে আরেকটা কবি যে রয়েছে তার সম্পর্কে আমি আলোচনা করব। ঠিক আছে, আজকে ক্লাসটা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিয়ে যাই আমি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাস বা নোটসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যেতে পারবে। তার সঙ্গে এই সেমিস্টারে তোমাদের কোর্স ফি কী আছে সেটাও বলে দিচ্ছি। এসকেবিউ আন্ডারে যারা যারা পড়ছো, থার্ড সেমের কোর্স ফি রাখা হচ্ছে 599। ঠিক আছে, যারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে খুব তাড়াতাড়ি যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজকের আমার আলোচনার টপিক হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের যে অবদান। চলো এক একটা পয়েন্ট করে করে আমি আলোচনা করব। দেখো কি বলছে, শুধু নাট্যকার নয়, অভিনেতা, মঞ্চ প্রযোজক হিসেবেও গিরিশচন্দ্র ঘোষ নাট্য সাহিত্যের ইতিহাসে এক মাইলস্টোন। আমরা দেখবো শুধুমাত্র আজকে যে নাটকের ক্লাস নিয়ে যে আলোচনা করছি, শুধুমাত্র নাটকের মধ্যে তার প্রতিভা না, অভিনেতা, তার সঙ্গে মঞ্চ প্রযোজক, এই সমস্ত বিষয়ে তিনি কিন্তু এক মাইলস্টোন। কি বলছি, সাধারণ রঙ্গলালের সূচনা হয়েছিল গিরিশচন্দ্র ঘোষের হাত ধরেই। আমরা দেখবো রঙ্গলালের যে সূচনা সেটা গিরিশচন্দ্র ঘোষের হাত ধরেই কিন্তু শুরু হয়েছিল। তার সঙ্গে নাট্যশিল্প শুধুমাত্র উচ্চবিত্ত মানুষের জন্য নয়, তা সাধারণ মানুষের বিনোদনেরও সঙ্গী, এবং নাটককে উচ্চবিত্ত অন্দরমহল থেকে সাধারণ মানুষের দরবারে উপস্থিত করার কৃতিত্বই হচ্ছে তার ছিল। আমরা দেখতে পাচ্ছি মানে খুব সুন্দরভাবে বলা হয়েছে, সাধারণ মানুষের জন্য যে নাটকটা রয়েছে, শুধুমাত্র উচ্চবিত্ত মানুষরা যে নাটক দেখবে তা কিন্তু নয়। এই বিষয়টিকে কিন্তু খুব বড়ভাবে তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছিলেন তার লেখনীর মধ্যে। তো প্রসঙ্গত স্মরণ করা যেতে পারে যে নাট্য সমালোচক বলেছেন অপরেশ মুখোপাধ্যায় যে রয়েছেন, তিনি বলেছেন গিরিশচন্দ্রের সম্পর্কে খুব বড় একটা কথা বলেছেন। কি বলেছে, গিরিশচন্দ্র এদেশের নাট্যশালায় প্রতিষ্ঠা করিয়াছিলেন, মানে তিনি অন্ন দ্বারা হইয়া ইহার প্রাণ রক্ষা করিয়াছিলেন, বারংবার স্বাস্থ্যকর আহার দিয়া ইহাকে পরিপুষ্ট করিয়াছিলেন, ইহার মজায় মজায় রস সঞ্চার করিয়া ইহাকে আনন্দপূর্ণ করিয়া তুলিয়াছিলেন। এর জন্য কিন্তু গিরিশচন্দ্র বলছে ফাদার অফ নেটিভ স্টেজ, ইহার পুরো জ্যাঠা আর কেউই কোনোদিন হতে পারবে না। মানে এই যে আমরা দেখতে পাচ্ছি গিরিশচন্দ্র ঘোষ যে একটা নাটকের যে একটা দিক তুলে ধরেছিলেন সাধারণ মানুষের জন্য, এই দিকটা কিন্তু কেউই তুলে ধরতে পারবে না, এত সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছিলেন। যেটা কে বলেছেন সেটা হচ্ছে অপরেশ মুখোপাধ্যায়, তার সম্পর্কে কিন্তু বলেছেন। দেখ এরপরে চলে যায়, কি বলা হচ্ছে, গিরিশচন্দ্র এদেশের নাট্যশালা প্রতিষ্ঠা করিয়াছিলেন, মানে তিনি অন্য দ্বারা ইহার প্রাণ রক্ষা করিয়াছিলেন। একটুক্ষণ আগে বলেছি, এই প্যারাটা আরেকবার দিয়ে দিয়েছে, তোমরা একটু দেখে নেবে। দেখো তারপর বলছি কি আছে, যে গিরিশচন্দ্র যখন রঙ্গমঞ্চে প্রবেশ করেন তখন নাটকের শৈশব দশা, মানে আমরা দেখতে পারবো বাংলা নাট্য সাহিত্য যে যুগটা রয়েছে, তখন নাটকের শৈশব দশা মানে কি, নাটকের সূচনা হচ্ছিল তখন কেবল, সেই সময় তিনি কিন্তু নাট্য জগতে প্রবেশ করেছেন। এবং রঙ্গমঞ্চের প্রয়োজনে যেমন তিনি নাটক লিখতে হয়েছে, তেমনি তাকে মঞ্চের প্রয়োজনে মেটাতে উপন্যাসের নাট্যরূপ দিতে হয়েছে। দেখো কি সুন্দর বলেছে, তিনি নাটক লিখেছেন, তার সঙ্গে তাকে কিন্তু এই যে উপন্যাসের যে নাট্যরূপ এটাও কিন্তু প্রদান করতে হয়েছে সময়ের পূর্বে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি সাধারণ রঙ্গলাকে কেন্দ্র করে তখন বাংলা নাট্য সাহিত্যের জোয়ার এসেছে, এবং নাট্যমোদী দর্শকের পিপাসা মেটাতে গিরিশচন্দ্র ঘোষকে যেন অবিরাম নাটক লিখে যেতে হয়েছে, আর গিরিশচন্দ্রের নাট্যধারাকে নানা ভাগে ভাগ করা হয়েছে। এইটা নিয়ে আমি আলোচনা করছি। গিরিশচন্দ্র যে সমস্ত নাটকগুলি লিখেছে সেই নাটককে কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে। প্রত্যেকটার আমি পার্ট পার্ট করে আলোচনা করব, নামগুলো বলে দেবো। এই জায়গাগুলো তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করবে, কারণ এটা তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যেও কিন্তু এসে থাকে এইগুলো কোশ্চেন। ঠিক আছে, দেখো তো আমরা দেখতে পাচ্ছি গিরিশচন্দ্র ঘোষ যে সমস্ত নাটকগুলি লিখেছেন সেই নাটকগুলিকে কটি ভাগে বিভক্ত করা হয়েছে। সবার প্রথমে চলে যাচ্ছে পৌরাণিক নাটক। এই পার্টের মধ্যে কি কি পড়ছে,
অভিমন্যুবধ, রাবণবধ, পাণ্ডবের অজ্ঞাতবাস, দক্ষযজ্ঞ, চৈতন্য লীলা আর বিল্বমঙ্গল। এই কটা কিন্তু পৌরাণিক নাটক যে তিনি লিখেছেন সেই পাঠে পড়ছে। পরে চলে আসছি ঐতিহাসিক নাটক। এর মধ্যে কি কি রয়েছে? কালাপাহাড়, সিরাজদৌল্লা, মীর কাসিম, ছত্রপতি শিবাজি, অশোক। ঠিক আছে। তারপর গীতিনাট্য তিনি লিখেছেন, দেখো বিভিন্ন ভাগ, 5টা ভাগ রয়েছে এখানে টোটাল বলতে পারি। পৌরাণিক, ঐতিহাসিক, গীতিনাট্য, তারপরে রয়েছে সামাজিক নাটক, তারপরে রয়েছে প্রহসন। তো গীতিনাটকে ছিলাম আমরা, এটা বলে দিই গীতিনাট্যর মধ্যে কি কি রয়েছে। অকালবোধ, আগমনী, স্বপ্নের ফুল, অশ্রুধারা। সামাজিক নাটকের মধ্যে বিখ্যাত যে নাটক রয়েছে প্রফুল্ল, আমরা দেখবো তার সামাজিক নাটকের মধ্যে পড়ে গিরিশচন্দ্র ঘোষের। তারপরে হারানিধি, মায়াবসান, বলিদান, শাস্তি কি শান্তি, খুব সুন্দর কয়েকটা নাটক বলে দেওয়া হয়েছে যেগুলো সামাজিক নাটকের পার্টে রয়েছে। লাস্ট আমরা দেখবো প্রহসন। প্রহসনের মধ্যে দেখো কতগুলো নাটক কিন্তু তিনি লিখেছেন। প্রহসনে কি 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 রয়েছে? ভোটমঙ্গল, বেল্লিক বাজার, বড়দিনের বকশিস, সভ্যতার পান্ডা, ऐसा কি তেসা। খুব সুন্দর কয়েকটা আর কি তার এই প্রহসনগুলো সম্পর্কে কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে। তো তার এই কটা প্রত্যেকটা পার্ট নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম, তার নাটকে কি কি বিভাগ রয়েছে এবং কোনটার মধ্যে কোন পার্টগুলো পড়ে, নামগুলো তোমরা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আজকের ভিডিওটা বা এই বিষয়টি নিয়ে আলোচনা আমার এখানেই ছিল। ইনফরমেশন নিয়ে আমি ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি। তো আজকের আলোচনা এখানেই থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য